সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অচল বিশ্ববিদ্যালয়। আজ মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় আন্দোলনরত শিক্ষকরা। শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আজ ফের স্থায়ী জামিন চাইবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট আজ, জনমত জরিপে এগিয়ে লেবার পার্টি। পরাজয়ের হুমকিতে টানা 14 বছর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থমন্ত্রী প্রতারণা ও হঠকারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আজ বৈঠক করবেন শিক্ষক নেতারা। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের গেটে কর্মবিরতি অবস্থান কর্মসূচি শুরু হয়। ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিম প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার দাবিতে 3 দিন ধরে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আজ ফের স্থায়ী জামিন চাইবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির 6 মাসের সাজা হয় 1 জানুয়ারি। এরপর 28 জানুয়ারি রায় চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদতের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার রায় প্রকাশ করেন। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় আজ শুনানি হতে পারে। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ মর্মে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি নিয়ে গত 9 জুন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। দুদিনের ব্যক্তিগত সফরে আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকে ঘিরে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে অংশ নেবেন দোয়া মোনাজাতে। সফরের দ্বিতীয় দিন শনিবার বেলা 11টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে শিশুদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। আজ বিকেল 4টায় সচিবালয়ে সচিব সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয়ের সচিবদের পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে যখন আলোচিত হচ্ছে, তখন সব সচিবের অংশগ্রহণে সভাটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সচিব সভায় কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি আলোচিত হতে পারে। আলোচ্য সূচিতে শুদ্ধাচার ও সুশাসনের বিষয়টিও রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি দ্বিতীয় সচিব সভা। সর্বশেষ গত 5 ফেব্রুয়ারি সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বালু খর্তের তাণ্ডব চলছে রাজবাড়ীর বালিয়াকান্দি নারুয়ায়। বছরের পর বছর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র।
এতে হুমকির মুখে নদী তীরবর্তী বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। প্রতি বছরই বাড়ছে ভাঙন। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজবাড়ীর প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে রাত পর্যন্ত বালু তোলা হয় বালুয়াকান্দির নারুয়া খেয়াঘাটের কাছে বাক্সাডাঙ্গি এলাকায়। গড়াই নদীর মাঝখানে ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা বালু বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই বালু তোলার পরিণতিতে ভাঙছে নদী, পাল্টে যাচ্ছে গতিপথ, বিলীন হচ্ছে ফসলি জমি সহ আশপাশের বাড়িঘর। এ ক্ষতি মানতে বাধ্য হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পায় না স্থানীয়রা। প্রশাসনও নীরব। গড়াই নদীর থেকে এই বালিটা আমরা কাটতেছি। বাদশা ভাইয়ের নেতৃত্বে 2 থেকে 3টা বোলগেট এখান থেকে লোড হয়। আর কোনো সমস্যা হবে না। আমরা বলেছি যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার দায়িত্ব। আমাদের এই বাড়ি এই পাশে ছিল, এই বাড়িটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমরা আবার এই পারে বাড়ি করছি। যে জমির দাম কয়টা বাড়ি করা যায়। এই রাস্তাটাও ভেঙে গেছে। সরকার এই রাস্তাটা করে দিয়েছিল, অনেক 2 পারের মানুষ খুব যাতায়াতটা খুব ভালো ছিল, কিন্তু সেই রাস্তাটাও এখন ভেঙে যাচ্ছে এই বালি কাটার জন্য। ওই পারে বালি কাটতেছে বিদায় এই পারের বস্তার ভারীতে আর কি মাটি দাবা চলে যাচ্ছে। এটা যদি সরকার বন্ধ করে তাহলে আমাদের বাসাবাড়ি আর কি বাঁচবে, আর না হলে তো আমাদের বাসাবাড়ি নিয়ে এখান থেকে ভাঙা চলে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গড়াই নদীতে কাউকে বালু উত্তোলনের ইজারা দেয়া হয়নি। নারুয়া ইউনিয়নে আমাদের কোনো বালু মহাল নাই, কোনো ইজারাও দেওয়া নাই। এখানে যদি কোনো ড্রেজার বসানো হয়ে থাকে, অবৈধভাবে কোনো বালু তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ সহ জনপথ রক্ষায় বালু খেকেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট। লেবার পার্টিকে এগিয়ে রাখা জনমত জরিপে পরাজয়ের হুমকিতে আছে টানা 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি। জরিপ সংস্থা ইউকের চূড়ান্ত জনমতে লেবার পার্টির ভূমিধস জয়ের আভাস মিলেছে। 650 আসনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে 431টি আসনে জয় পেতে পারে মধ্য বামপন্থীরা, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ন্যূনতম 326 আসন। সার্ভেশনের জরিপে বলা হয়েছে 1997 সালের তুলনায় অনেক বেশি আসনে জয় নিয়ে সরকার গঠন করবে বামপন্থী কিয়ার স্টারমারের লেবার পার্টি। হুমকির মুখে বর্তমান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। নিজের আসনেও ঋষির পরাজয়ের আভাস পাওয়া গেছে। গত মে মাসে আগাম নির্বাচনে ঘোষণা দেন তিনি। এবার টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী সহ বাংলাদেশি বংশোদ্ভূত 9 জন নারী নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদের কেউই ক্ষমতাসীন দলের নন। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট চলবে টানা 11 ঘণ্টা। ভোট কেন্দ্র বন্ধ হবে বাংলাদেশ সময় রাত 3টায়। এরপরই শুরু হবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রম। এবার নিবন্ধিত ভোটার সংখ্যা 4,60,00,000। এবারে প্রথম ভোটারদের দেখাতে হবে আইডি কার্ড। 2022 সালে সংশোধিত নির্বাচনী আইনে এবার ভোট দিতে পারবেন অন্তত 15 বছর বিদেশে থাকা ন্যূনতম 18 বছর বয়সী ব্রিটিশরা। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পর্যায়ে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা থেকে 3 জনকে নিয়োগ দিয়েছে বিসিবি। 3 জনই জাতীয় দলের সাবেক ক্রিকেটার। তারা হলেন রাজিন সালে, তুষার ইমরান ও তারেক আজিজ। গত পরশু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় এই নিয়োগ দেওয়া হয়। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন। সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি 3 মাসের। তার বেতন ধরা হয়েছে দিন প্রতি 7,500 টাকা। 40 বছরের রাজিন এরই মধ্যে রাজশাহীতে বিসিবি হাই পারফরমেন্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। তার সঙ্গে বিসিবি দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইলেও ব্যক্তিগত কারণে রাজি হননি 24টি টেস্ট ও 43টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার। 5টি টেস্ট ও 41টি ওয়ানডে খেলা তুষার এবং 3টি টেস্ট ও 10টি ওয়ানডে খেলা তারেকের সঙ্গে প্রতি মাসে 1,30,000 টাকা বেতনে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। তারেকও কাজ শুরু করে দিয়েছেন। গত 22 জুন থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে পেসারদের সঙ্গে কাজ করছেন 40 বছরের এই সাবেক ক্রিকেটার। এছাড়া মাসে 60,000 টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 37 বছরের নাদিফ দেশের হয়ে 3টি টি-20 খেলেছেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।